প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ইংলিশ স্কিল খুব ভালো পরিমাণে বৃদ্ধি পাবে এবং তোমাদের দক্ষতাটা খুব ভালোভাবে বেড়ে যাবে। সো আমরা জানি ইংলিশ বলার জন্য, লেখার জন্য কিংবা বিভিন্ন পরীক্ষাতে অংশগ্রহণের জন্য আমার বেসিক গঠনের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে হয়। সো আমরা আজকে বেসিক লেভেল, একদম বিগিনার যারা, তাদের জন্য যে ইংলিশটা দরকার আমরা সেই ক্লাসটি আজকে পড়ব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। আমরা খুব সহজে এই টেন্স নিয়ে আলোচনা করব। মনে রেখো, একটি টেন্স দিয়ে আমি 12টি টেন্স রূপান্তর করব। তার মানে একটি টেন্সকে আমি 12টি টেন্সে রূপান্তরিত করে ফেলবো এবং আমরা খুব শর্টকাট আলোচনা করব এবং খুব ইজিলি মাথার মধ্যে সবাই নিয়ে নিব। সো চলো শুরু করি ক্লাসটি। আমাদের ক্লাস আলোচনার বিষয় হচ্ছে টেন্স। টেন্স আমরা টেন্স সম্পর্কে ইতোমধ্যে সবাই জানি, বিভিন্ন বইয়ে পড়েছি, টিচারদের থেকে পড়েছি। আমরা জানি টেন্সের বাংলা হচ্ছে কাল, আর কালের বাংলা হচ্ছে সময়। তার মানে টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল এবং কাল মানে হচ্ছে সময়। সো টেন্সের সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে অথবা ক্রিয়ার কালকে টেন্স বলে। আমরা সবাই জানি টেন্স তিন প্রকার। টেন্স তিন প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 past tense, আর নাম্বার 3 future tense। তার মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আলোচনা। There are the three types of tense. Number 1 present tense, number 2 past tense, number 3 future tense. So present means যেটা প্রেজেন্ট কে মিন করে, বর্তমান সময়টাকে মিন করে। past হচ্ছে যেটা অতীতকে মিন করে, আর future হচ্ছে যেটা ভবিষ্যৎকে মিন করবে। এবার আমরা যাই যে এই প্রত্যেকটি টেন্স আবার কত প্রকার। সো আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে একটু আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, সো আমরা জানি প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি একটু শর্টকাটে লিখছি। নাম্বার 3 present perfect, number 4 perfect continuous, perfect continuous। আমার দেখো যেটা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল আলোচনা। প্রেজেন্ট টেন্স চারটি: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রত্যেকটি টেন্সকে আলাদা আলাদা ভাবে আমরা জানবো। ওকে, সো আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো তোমরা জানতে চাইলে, ভালো কিছু শিখতে চাইলে অবশ্যই তুমি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং সবার কাছে পৌঁছে দিবে। সো আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আমি বলছি এই একটা টেন্স দিয়ে আমি 12টি টেন্স চলে যাব। আমি একটি টেন্স দিয়ে 12টি টেন্স করব। সেটা হচ্ছে তিনটি ভার্ব দিয়ে আমি পুরো 12টি টেন্সকে মনে রাখবো। জাস্ট তিনটা ভার্বের কথা আমাকে মনে রাখতে হবে। আমরা শর্টকাট আলোচনা করছি, সংজ্ঞাটা আমি লিখবো না, মুখে বলবো, সেক্ষেত্রে লিখে নিব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। সো মনে রাখবো, বর্তমানে কোনো কাজ চলে, হয় বা ঘটে। চলে, হয় বা ঘটে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তার মানে তুমি মনে রাখবা যে চলে, হয় বা ঘটে, এই তিনটা জিনিস দিয়ে, চলে, হয় বা ঘটে, এই তিনটি ভার্বকে তুমি মনে রাখবে। যদি আমি এই তিনটি ভার্বকে মনে রাখতে পারি যে চলে, হয় বা ঘটে, এই তিনটি ভার্ব মনে রাখবো, বিকজ এই তিনটি ভার্বকেই আমি 12টি টেন্সে নিয়ে যাব। আমার এই তিনটি ভার্ব সম্পর্কে জানা খুব জরুরি। তাহলে আমরা বলছি যে চলে, হয় বা ঘটে, এটা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। ওকে, এবার আমরা যাব চেনার নিয়ম। যে চেনার নিয়ম, আমরা চিনবো কি করে, চেনার নিয়ম। চেনার নিয়ম
মনে রেখো যে বাংলা ক্রিয়ার শেষে এ অন্তঃস্থ রস্যই ও উল্লেখ থাকে তার মানে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বাংলা দেখিয়েছি, দেখো যে বাংলার কাজ বা ক্রিয়ার শেষে হয় এ থাকবে, না হয় অন্তঃস্থ থাকবে, না হয় রস্যই থাকবে, না হয় ও থাকবে। কখনো এই কোটার একটাও না থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে আমরা গান ধরবো। কিভাবে ধরবো সেটা আমরা একটু এক্সাম্পল দিয়েই বুঝতে পারবো। সো পরে বুঝি যখন আমরা এই অন্তঃস্থ রস্যই পাবো না তখন তখন আমাদের কাজ হচ্ছে যে রসিকার রস্যকার এগুলো আছে কিনা, অথবা গানের সুরে। ধরো আমি যদি বলি যে শাকের স্যার আমাদের ইংরেজি পড়ায় বা পড়ান, এখানে দেখো পড়ায় বলছি, শেষে কিন্তু অন্তঃস্থ আছে। আবার যদি বলি শাকের স্যার অঙ্কটি করে, এখানে দেখো ডিরেক্ট কিন্তু এই অন্তঃস্থ রস্যই নাই, সেক্ষেত্রে গান ধরবা করে, এখানে টান দিলে এ আসে। যদি বলি করি, টান দিব করি, রস্যই আসবে। সো যখন আমরা এই অন্তঃস্থ রস্য পাবো না তখন আমাদের কাজ হচ্ছে গানের সুরে একটু টান দিব, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এটা গেল চেনার নিয়ম। তার মানে মনে রাখবো এই অন্তঃস্থ রস্যও উল্লেখ থাকে। ওকে, এরপর হচ্ছে গঠন প্রণালী। আমি বাংলাটাকে কিভাবে ইংলিশ করব সেটা। যে গঠন প্রণালী, গঠন হচ্ছে একটা, আমরা বোঝার জন্য দেব দুইটা। যে গঠন 1 সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস es অথবা is প্লাস অবজেক্ট। এটা হচ্ছে একটু সাইড নোট দেব যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সো এটা একটু মার্ক করে নেব যে ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট V1 অবজেক্ট, আর সেকেন্ড সাবজেক্ট V1 es প্লাস অবজেক্ট। এটা নিব আমরা যখন দেখব কর্তা বা সাবজেক্ট only third person singular number. So remind that if the word is third person singular number, then you have to be added es or is after the verb or with the verb, and the rest of all you have to use structure 1 subject V1 object. ওকে, এবার আমরা एग्जांपल চলে যাই। एग्जांपल দিলে আমরা একদম বুঝতে পারবো। সো দেখো, সো আমরা যদি एग्जांपल-এ যাই, যে আমি যদি বলি যে আমি কাজ করি। আচ্ছা, এখানে যদি আমি একটু উল্লেখ করি, দেখি যেখানে ভার্ব হচ্ছে কাজ করি, মানে করি, কাজ করি। দেখো আমরা বলেছিলাম বাংলা ক্রিয়ার শেষে এ অন্তঃস্থ রস্যই ও ইত্যাদি থাকবে, বাট এখানে কিন্তু একটাও ডিরেক্ট নাই। যখন থাকবে না তখন বলছি গান ধরবা, কাজ করি, এটারে যখন আমি টান দিব করি, শেষে রস্যইটা বেরিয়ে আসবে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটার ইংলিশ দেখো কি হবে, সাবজেক্ট হচ্ছে আমি এখানে কাজ করি, ইংলিশ কাজ করে ইংলিশ হচ্ছে ওয়ার্ক। সো বি অন হচ্ছে ওয়ার্ক, জাস্ট আই ওয়ার্ক, আমি কাজ করি, ওয়েল, একদম সিম্পল। এবার দেখো যদি আমি আরেকটা एग्जांपल লিখি, যদি বলি যে আমি বাজারে যাই, ওকে। এবার দেখো এটাকে যদি বলি, এখানে ভার্ব হচ্ছে যায়, ফলো করি, ভার্ব হচ্ছে যায়, এখানে ভার্বের শেষে দেখো অন্তঃস্থ আছে। সো আমাদের নিয়ম অনুযায়ী যে ভার্বের শেষে যদি এ অন্তঃস্থ রস্যই ও এগুলো থাকে তবে সেটি কিন্তু হবে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। সো এবার দেখো আমরা নিয়ম অনুযায়ী করি, সাবজেক্ট আমি এরপরে যাই, ইংলিশ হচ্ছে ভার্ব গো, এবার বাজারে যাচ্ছি টু মার্কেট, I go to market। এখানে টুটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বাজারে যাচ্ছি, নির্দিষ্ট দিকে বোঝালে প্রিপজিশন টু বসে, এই কারণে আমরা দিলাম I go to market। ওকে, এবার দেখো আমরা 2 নাম্বার স্ট্রাকচারে চলে যাই। যদি আমরা 2 নাম্বার গঠনে বলতাম যে এখানে যদি বলতাম যে টিনা বাজারে যাই, ওকে, সেই ক্ষেত্রে দেখো আমাদের ইংলিশটা আমরা কিভাবে করব। টিনা বাজারে যাই, আমরা বলেছিলাম যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস অথবা আইএস যোগ করতে হবে।
সো এখানে ফলো করো, পারসন কিন্তু টিনা, সো টিনা হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন হলে আমাদের এসিএস আইএস এর বিষয়টি আসবে। এখানে ভার্ব হচ্ছে গো, টিনা গো যায়। আচ্ছা, যেহেতু বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস ইএস কি বা ইএস আনতে হবে, সেহেতু আমার এখন কি করতে হবে, দেখো টিনা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এসিএস এর আইএস এর একটা ব্যাপার আছে। সো আমি এস নিব না ইএস নিব না আইএস নিব, এটা একটা বিষয় কিন্তু। সো তুমি মনে রাখো ভার্বের শেষে যদি কখনো ও দেখি, আমি ভার্বের শেষে একটু মার্ক করে রাখবো যে ও সি এইচ এস এইচ ডাবল এস এক্স, যদি এগুলো কখনো দেখো ভার্বের শেষে, যদি সেটা পারসন থার্ড হয়, সেই ক্ষেত্রে আমি ভার্বের শেষে ইএস যোগ করব। আর এগুলো যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা এস নিব। এখানে ফলো করো, ওর কিন্তু ও আছে, আবার পারসনও কিন্তু সিঙ্গুলার আছে, সো তুমি এখানে ইএস যোগ করে ফেলবে। চিনা গোস সেপারেট মার্কেট টু মার্কেট। ওকে, ইটস সিম্পল আনসার যে টিনা গোস টু মার্কেট। তার মানে আমরা ইএস এর ব্যবহারটা জানো। তো তুমি এস টা কখন দিবা, বলছি এগুলো যদি না থাকে সেক্ষেত্রে তুমি এস টা ইউজ করবা। ধরো যদি বলতাম যে শাকের স্যার ভাত খায়, সেক্ষেত্রে লিখবো শাকের স্যার ইটস রাইস, বিকজ ইটের সাথে কিন্তু ও সিক্স এস এস ডাবল এস সিক্স একটা মানে, সো এই কারণে তুমি নিয়ে নিবা এস। আর যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমরা নিব ইএস। আচ্ছা, এবার আইএস কখন নিব, চলো এটা একটু আমরা জানি। ধরো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা কিভাবে আইএস টা দিতে পারি সেটা একটু জানি। হ্যাঁ, ধরো আমি এক্সাম্পল লিখলাম যে টিনা, টিনা দিয়ে করি, টিনা আকাশে ঘুড়ি উড়ায়, টিনা আকাশে ঘুড়ি উড়ায়, টিনা আকাশে ঘুড়ি উড়ায়। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, যেখানে ভার্ব হচ্ছে উড়ায়, এখানে শেষ বর্ণটা ছন্দস্থ। সো আমরা বলেছি বাংলা ক্রিয়ার শেষে যদি এ অবস্থায় ও থাকে, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো দিস ইজ সিম্পল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার ফলো করো, এখানে পারসন কিন্তু টিনা, সো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার। এবার থার্ড পারসন বুঝবো কি করে, একদম সহজ, মনে রাখবো আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে দুনিয়াতে যা আছে সবকিছুই থার্ড পারসন। আরো সহজ করে মনে রাখবা, যে কোনো নাউনই হচ্ছে থার্ড পারসন, বাট সেটা সিঙ্গুলার হতে পারে, সেটা প্লুরাল হতে পারে। সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের অধিক। সো আমাদের কাজ হচ্ছে চুক্তি এস ইএস এবং আইএস এর বিষয়টি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে না। সো টিনা সিঙ্গুলার, সো আমরা নিয়ম অনুযায়ী করি টিনা। ওকে, টিনা ভার্ব হচ্ছে উড়ায়, সো উড়ায় ইংলিশ হচ্ছে ফ্লাই। এবার একটু ফলো করো যে টিনা ফ্লাই। সো আমরা তো জানি থার্ড পারসন হলে এস আসবে, ইএস আসবে, না হয় আইএস আসবে। সো আমাদের নিয়ম অনুযায়ী বলছিলাম যদি আমরা ভার্বের শেষে ও সিএইচ এসএস ডাবল এস এক্স এগুলো পাই, সেক্ষেত্রে ইএস, না পাইলে শুধু এস। আবার কথা হচ্ছে এখানে কিন্তু একটাও নাই। সো এখানে একটা বিষয় মনে রাখার আছে, সেটা হচ্ছে যখন দেখবা যে ওয়াই আছে, ভার্বের শেষে ওয়াই আছে এবং পারসন থার্ড আছে, সেক্ষেত্রে ওয়াইটাকে বাদ দিয়ে, এই ওয়াইটাকে বাদ দিয়ে আই এর যোগ করতে হবে, আই এর যোগ করতে হবে। তার মানে মনে রাখবা, যদি আমি দেখি ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে যখন দেখবা কনসোনেন্ট আছে, এখানে আমি যদি দেখি এই এলটা কিন্তু একটা কনসোনেন্ট, কনসোনেন্ট। সো যদি আমি কখনো কনসোনেন্ট দেখি, সেক্ষেত্রে ওয়াইটাকে বাদ দিয়ে একটা লাথি মেরে সেখানে আমরা আইএস বসিয়ে দেব। ওকে, সো টিনা ফ্লাইস, এরপরে কি উড়াই, ঘুরে উড়াই, টিনা ফ্লাইস কাইট। আর যেহেতু ঘুড়ি একটা কাউন্টেবল, কি গোনা গোনা যায়, সো মনে রেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো ডিটারমিনার ছাড়া বসতে পারে না। সেখানে ঘুড়ি যেহেতু উল্লেখ হয় কয়টা, তুমি এক কাজ করো, তুমি এখানে একটা দিয়ে দেবে। টিনা ফ্লাইস কাইট, কোথায় ওড়ায়, আকাশে ওড়ায়, সো ইন দা স্কাই। সো মনে রেখো যদি কখনো দেখি আকাশে, মানে এক কথা মনে রাখবো যে যদি উচ্চারণে এ আসে বা তে আসে, এ বা তে, সেক্ষেত্রে ইন দা বসে। যেমন যদি বলি আকাশে, ইন দা স্কাই। যদি বলি আমি রান্না ঘরে, সাপোজ মনে করো রান্না ঘরে টান দিয়েছি, আমার কিন্তু উচ্চারণে আসে ঘরে, সে তো আমি নেব ইন দা কিচেন। যদি বলি বাগানে, এ আছে কিন্তু আমি তে আর এ উচ্চারণ পেলে আমি ইন দা নেব, ইন দা গার্ডেন। ঠিক আছে, সো এখানে আকাশে এই উচ্চারণ ছিল, ইন দা স্কাই। সো এবার দেখো আমরা বুঝতে পেরেছি যে কোথায় এস হবে, কোথায় ইএস হবে এবং কোথায় আইএস হবে। তার মানে একেবারে সহজ। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের এখানে এগুলো নোট ছিল, নোটগুলো আমরা কভার করলাম। এবার হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কি, একটা সেন্টেন্সকে চারটা সেন্টেন্স কিভাবে বানাবো সেটা শিখি। ওকে, চলো।
সো এইভাবে হচ্ছে তুমি দেখো ইনিশিয়ালি আমাদের দরকার হচ্ছে টেন্সটা চিনবো কি করে বাংলা ফর্ম দেখে, এবং বাংলা ফর্ম কি থাকার কথা সেটা একটু দেখবো। তারপর হচ্ছে আমাদের গঠন প্রণালীটা তো অবশ্যই মনে রাখতে হবে, নাহলে আমি বাংলাটাকে ইংলিশ করতে পারবো না। সো এবার দেখো আমাদের কাজ হচ্ছে একটা বাক্যকে তুমি কিভাবে চারটা বাক্য করবে। সাপোজ মনে করো আমি এখানে লিখলাম যে সবসময় সহজ বাক্য তৈরি করবো, যারা বিগিনার আছো সবসময় সিম্পল সিম্পল সেন্টেন্স তৈরি করবো, এর পরবর্তীতে তুমি কমপ্লেক্স মোডে যাবে। ওকে, যেমন আমি লিখছি যে আমি বই পড়ি, সহজ বাক্য একেবারে, আমি বই পড়ি। ওকে ফাইন, এটা দেখো আমি বই পড়ি, সো আমার নিয়ম অনুযায়ী বারবার শেষে কিন্তু ও এ অতিস্থার রস্যইও নাই, যদি না থাকে বলছি তুমি গান ধরবা, পড়ি, যখন পড়ি এরকম করবো ই রস্যই আছে, তার মানে এখানে কিন্তু রস্যই আছে, সো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সো আমি নিয়ম অনুযায়ী করি, আমার প্রথমে সাবজেক্ট আই, এরপরে ভার্ব হচ্ছে পড়ি রিড, এরপরে কি পড়ি বই পড়ি, আই রিড বুক। সো আমরা বইও গুনতে পারি, সো আমি বই গুনতে পারি। একটু আগে বলেছি সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো ডিটারমিনার ছাড়া বসতে পারে না, সো তুমি এখানে চাইলে দিতে পারো আই রিড আ বুক, এই একটা ডিটারমিনার, আই রিড আ বুক। ওকে, অথবা আই রিড বুক দিলেও হবে। এবার দেখো, এবার তুমি দুই নাম্বার এই বাক্যটাকে বানাবা যে আমি বই পড়ি না, নেগেটিভ করব আমরা, আমি বই পড়ি না, আমি বই পড়ি না। দেখো এবার ইংলিশ করব এটা, যে এটা যেহেতু নেগেটিভ আছে, সো মনে রেখো 12 টেন্সের 10টা টেন্সেরই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকে, শুধু দুটি বাক্যের থাকে না, দুটি টেন্সের থাকে না, একটা প্রেজেন্ট সিম্পল আর একটা পাস্ট সিম্পল। সো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে নিব ডু ডাস, আর পাস্টের সময় নিবা ডিড। সো এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল কোনো অক্সিলিয়ারি নাই, আমাকে দাঁড় করতে হবে ডু বা ডাস। আমরা জানি সিঙ্গুলারে ডাস বসে আর বাকি সবার ক্ষেত্রে ডু বসে, সো আই, এরপরে ডু নট, এরপর বার হচ্ছে রিড, এরপরে হচ্ছে বুক, এ বুক, আই ডু নট রিড আ বুক। এই গেল হচ্ছে দুইটা। এরপর দেখো তিন নাম্বারটা লিখবো, আমি উপরের দিকে লিখি যে আমি একটি বাক্যকে কিভাবে চারটি বাক্যে রূপ দিব, হ্যাঁ সেটা হচ্ছে বিষয়। আমার একটা গেল অ্যাফার্মেটিভ, সেকেন্ডটা গেল নেগেটিভ, তিন নাম্বারটা করব হচ্ছে ইন্টারোগেটিভ। তুমি লিখবা আমি কি বই পড়ি, আমি কি বই পড়ি, আমি কি বই পড়ি। সো তুমি যদি এইভাবে করো, সো তোমার স্কিল বাড়বে, ভিতর থেকে শব্দ তৈরি হবে, তুমি ফ্লুয়েন্সি বজায় রেখে কথা বলতে পারবে। ওকে, আমি কি বই পড়ি, সো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ আমরা প্রেজেন্ট নিয়ে কাজ করছি। যে ইন্টারোগেটিভ আছে মাথায় রেখে ইন্টারোগেটিভের প্রথমে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে সেটা দিতে হয়, আর না থাকলে পরে অক্সিলিয়ারি দিয়ে শুরু করবে। আর এটা মনে রাখবা কি দিয়ে শুরু করলে নরমালি বা ন্যাচারালি তোমার পড় টানা দরকার হয়, তুমি অক্সিলিয়ারি নিয়ে নেবে। সো এখানে আমি কি বই পড়ি প্রেজেন্ট ইনডিফিনিট, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডু ডাস লাগে, সো আই ক্ষেত্রে ডু যায়, ডু আই রিড আ বুক। সো দেখো হয়ে গেল তিনটা, মানে একটি বাক্যকে অলরেডি আমরা তিনটা করে ফেলছি, পজিটিভ, নেগেটিভ, এরপর হলো ইন্টারোগেটিভ। এবার হচ্ছে নাম্বার 4, নাম্বার 4 এ করব নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে নাও করব আবার প্রশ্ন করব। সো কি লিখবো আমরা, লিখবো আমি কি বই পড়ি না, অনেক কোশ্চেনও করলো আবার নাও করলো, এটাকে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ। সো আমি কি বই পড়ি না, এটা মুছে দেই, আমি কি বই পড়ি না। সো নেগেটিভ ইন্টারোগেটিভ পড়ার ক্ষেত্রে ডু বা ডাজ এর বিষয় কিন্তু থাকবেই। সো এখানে দেখো আমি কি বই পড়ি না, তার মানে প্রথমে ডু, তারপর আই, এরপর নট, চাইলে ডোন্ট চাই বলতে পারো, বাট এখানে একটু মজার বিষয় আছে, যদি প্রোনাউন দেখো নটটা পরে দিতে হয়, আর যদি এটা নাউন হয় নটটা আগে দিলে হয়, যেমন ডাজন্ট শাক ইয়োরসেলফ, ডাজন্ট টিনা, ডাজন্ট পিনা। বাট ডোন্ট চাই ডোন্ট উই ডোন্ট দে আমরা অনেকেই বলি, এটা কিন্তু উপর লেভেলে গিয়ে আবার ভুল হয়। সো কেন, প্রোনাউন থাকলে নট পরে দিতে হয়। সো আমরা পরে দিলাম ডু আই নট, এরপর নিয়ম রিড আপ, বাকিগুলো লিখে দিলাম। সো দেখো একটি বাক্যকে কিন্তু আমরা চারটি বাক্যে রূপান্তরিত করব। তার মানে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করছি, একটা বাক্য হবে চারটা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। সো এইভাবে তুমি বাসায় প্র্যাকটিস করবে। ধরো আমি যদি বলি শাকের স্যার আমাদের ইংরেজি পড়ায়, তারপর লিখবা শাকের স্যার টিচেস আস ইংলিশ। এখানে টিচের সাথে ইয়েস কেন আসলো, আমরা কিন্তু অলরেডি শিখেছি যে ভার্বের শেষে যদি ও সি এইচ এস এস ডাবল এস এক্স থাকে সেক্ষেত্রে ইয়েস যোগ করতে হবে। সো লিখবো শাকের স্যার টিচেস আস ইংলিশ। এরপরে দুই নাম্বার
সেন্টেন্স তৈরি করবা শাকের স্যার আমাদের ইংরেজি পড়ান না, তাহলে লিখবে শাকের স্যার ডাজ নট টিচ আস ইংলিশ, বিকজ আমরা জানি নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট আসে, শাকের স্যার থার্ড পারসন, সো ডাজ নট নিবা। আর নেগেটিভ করার সময় মাথায় রেখো এস এস এর বিষয় কিন্তু থাকে না, সো এই কারণে লিখবে শাকের স্যার ডাজ নট টিচ আস ইংলিশ। যদি এরপর যাও ইন্টারোগেটিভ শাকের স্যার আমাদের ইংরেজি পড়ান, ডাজ শাকের স্যার টিচ আস ইংলিশ। এরপরে যাওয়া নাম্বার 4 এ নেগেটিভ ইন্টারোগেটিভ শাকের স্যার আমাদের ইংরেজি পড়ান না, তখন লিখবা ডাজন্ট শাকের স্যার টিচ আস ইংলিশ। এখানে কিন্তু নটটাকে আগে নিবা বিকজ শাকের স্যার নাউন। সো এভাবে তুমি প্র্যাকটিস করো, ছোট ছোট বাক্য লিখবা যে আমি বল খেলি, আই প্লে বল, অথবা আই প্লে ফুটবল। আমি বল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। আমি কি বল খেলি, অথবা আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি না, ডোন্ট আই প্লে ফুটবল। সো একটা বাক্যকে তুমি চারটা বাক্যে রূপান্তরিত করবে। সো আমরা যখন 12টি টেন্স করব, একটি বাক্য হবে 48টা সেন্টেন্স। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার স্কিল এতটা ডেভেলপ হবে যে তুমি পরবর্তী যে কোনো কঠিন গ্রামাটিক্যাল ইস্যুস গুলো ইজিলি নিতে পারবে এবং তুমি অনর্গল কথা বলতে পারবে। সো তুমি এই চাইলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে নন স্টপ কথা বলতে পারবে, নন স্টপ। যেমন আমি আমার বাচ্চাদেরকে, আমার স্টুডেন্টদেরকে বলি যে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েই তুমি একটা প্যারাগ্রাফ লিখবে, একটা এসে লিখবে, কিন্তু অন্য টেন্সে ঢুকতে পারবে না। জাস্ট ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট সিম্পল বিকজ স্কিলটা বাড়বে। সো তোমরা এভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের স্কিল অনেক অনেক ডেভেলপ হবে। বুঝতে পেরেছি? এবার আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ হলো, এবার যাব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা মুছতে একটু রিপিট করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছিলাম যে বর্তমানে কোনো কাজ চলে, হয়, ঘটে। এই চলে, হয়, ঘটে এটা দিয়েই কিন্তু আমরা একদম 12টি টেন্সে আমি যাব বলছি। সো এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখন আলোচনা করব। সো প্রেজেন্ট ইনডিফিনিটে বলছিলাম চলে, হয়, ঘটে। এই তিনটা ভার্ব দিয়েই আমি চলে যাব 12 টেন্সে। সো আমার একটা শেষ হচ্ছে, এবার হলো কন্টিনিউয়াস। আমি চলে, হয়, ঘটে থেকে চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াসে। সো সংজ্ঞাটা মনে রাখবা, বর্তমানে কোনো কাজ চলিতেছে, ঘটিতেছে বা হইতেছে, এর বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অথবা বর্তমানে কোনো কাজ চলছে, ঘটছে, হচ্ছে, এরকম যদি বোঝায় সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শুধু চেনার নিয়মটা লিখি, যে চেনার নিয়ম আমরা চিনবো কি করে। হ্যাঁ, কারণ তোমার দরকার হচ্ছে একদম ইম্পর্টেন্ট ইস্যুস, যে চেনাটা কিভাবে যাবে। সো আমরা লিখব বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়া মানে সবাই জানি কাজ, ওকে, যে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে উল্লেখ থাকে। আমি একটু শর্টকাটে লিখলাম। তার মানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে এটা উল্লেখ থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল এ অন্তঃস্থয় রস্যই হ, আর কন্টিনিউয়াস আসলো তেসি, তেসো, তেসে। আর সংজ্ঞাটা কিন্তু ওই চলে, হয়, ঘটে দিয়ে। এখানে লিখবো চলতেছে, ঘটতেছে, হইতেছে। ওকে, এবার চলে যাই গঠন প্রণালীতে, স্ট্রাকচারে চলে যাই। যে গঠন, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, এরপর ইজ, এরপর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তার মানে স্ট্রাকচারটা মনে রাখবা যে সাবজেক্টের পরে এম ইজ আর, এরপরে ভার্ব আইএনজি, এরপরে অবজেক্ট। তার মানে সাবজেক্ট থাকার পরে তুমি এম ইজ আর নিবা পার্সন অনুযায়ী, এমটা যাবে শুধু আই এর ক্ষেত্রে, আরটা যাবে সবার ক্ষেত্রে, আর ইজটা যাবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার কারা বলছি, আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো বাদে সবই হচ্ছে থার্ড পারসন। সেটা হতে পারে সিঙ্গুলার, হতে পারে প্লুরাল। ওকে, এবার চলো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে চলে যাই, যে আমরা লিখছি একটু রিপিট করি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা হচ্ছে হলো যে বর্তমানে কোনো কাজ চলিতেছে, ঘটিতেছে বা হইতেছে, এর বোঝালে তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর চেনার নিয়ম কি লিখেছিলাম আমরা? চেনার নিয়ম লিখেছিলাম বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে উল্লেখ থাকে। আর গঠন লিখেছিলাম সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব আইএনজি, অবজেক্ট। সো এবার দেখো এক্সাম্পল লিখো। এক্সাম্পল লিখি যে আমি বই পড়িতেছি, আমি বই পড়িতেছি, বা আমি একটি বই পড়িতেছি। ওকে ফাইন, এবার দেখো আমি বই পড়িতেছি, এখানে ভার্ব হচ্ছে কে?
এখানে ভার্ব হচ্ছে পড়িতেছি। আচ্ছা এদিকে যদি ফলো করি ভার্বের শেষে কিন্তু আমার কি থাকার কথা, তেসো তেসি থাকার কথা। এখানে তাকাই দেখো, এখানে কিন্তু তেসিয়াস, যার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার স্ট্রাকচার ফলো করে করো। সাবজেক্ট হচ্ছে আমি বলছি আই এর পরে এম যায়, সো তুমি নেবা আই এম। এরপর হচ্ছে ভার্ব হচ্ছে পড়া ইংলিশ হচ্ছে রিড। এরপর ছিল আইএনজি, সো যোগ করে দেব আইএনজি, আই এম রিডিং। এরপর কি পড়ি, বই পড়ি, অবজেক্ট হচ্ছে বই। যেহেতু উল্লেখ নাই কয়টা বই পড়ছি, কি বই পড়ছি, সেহেতু তুমি একটা ডিটারমিনার নিয়ে নেবে, তার মানে এটাকে নিয়ে নেবে, রিডিং এ বুক। কেন? বিকজ আমরা জানি সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো ডিটারমিনার ছাড়া বসতে পারে না। যেহেতু বই আমরা কাউন্ট করতে পারি, এই কারণে তুমি এর আগে একটা ডিটারমিনার হিসেবে আর্টিকেলকে নিয়ে নিলাম। ওকে, ডিটারমিনার অনেক কিছু আছে, তুমি এখানে এটা নিলাম। ধরো এটা একটা গেল। আমরা যদি বলি যে আরেকটা एग्जांपल দেই, আমি যদি বলি যে রুফায়দা হচ্ছে আমার নিজের মেয়ের নাম রাহমা রুফায়দা। নাও শি ইজ one and 1 year and 8 months ongoing. Okay, যে রুফায়দা বল খেলিতেছে, কারণ সে অনেক দুষ্ট, আশার মধ্যে সে বল খেলিতেছে। দেখো রুফায়দা বল খেলিতেছে, সো আমার নিয়ম অনুযায়ী ভার্ব হচ্ছে খেলিতেছে, সো ভার্বের শেষে তেসে আছে, সো আমরা জানি তেসিতেছে, তো তেসে থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। এবার তুমি ইংলিশটা করো, সাবজেক্ট রুফায়দা, সো রুফায়দা লিখে নেই রুফায়দা। এরপর আমরা জানি সাবজেক্টের পরে এম ইজ আর, সো রুফায়দা একটা নাম, আর আমরা বলছি যত নাম সেটাই হচ্ছে থার্ড পারসন, সো সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ যায়, রুফায়দা ইজ। এরপর ভার্ব হচ্ছে খেলা ইংলিশ হচ্ছে প্লে, সো এরপরে জানি ভার্বের সাথে আইএনজি, প্লেইং। রুফায়দা ইজ প্লেইং, কি খেলছে, বল খেলছে, অবজেক্ট হচ্ছে বল, রুফায়দা ইজ প্লেইং বল। সো দেখো আমাদের একদম সিম্পলিসিটির ভিতরে কিন্তু আমরা কন্টিনিউয়াসটা শিখে ফেললাম অল্প কিছুর মধ্যে। এবার দেখো আমরা ইনডিপেন্ডেন্ট বা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে একটি বাক্যকে আমরা চারটি বাক্য রূপান্তরিত করেছিলাম, সেম কেস। এবার কন্টিনিউয়াসকে তুমি চারটি বানাবো, একদম সিম্পল। কিভাবে তৈরি করব? ধরো আমি যদি एग्जांपल লিখি, সবসময় বলছি সহজ বাক্য তৈরি করতে। ধরো আমি লিখছি যে তারা মাছ ধরিতেছে, তারা মাছ ধরিতেছে। ওকে, ধরিতেছে। আচ্ছা এবার দেখো তুমি নিয়ম অনুযায়ী কি লিখবা, এই যে বাংলা কে শেষে তেসে আসছে, সো এটা কন্টিনিউয়াস টেন্স, সো তুমি লিখবা সাবজেক্ট দে। আমরা জানি সিঙ্গুলার বাদে যা আছে আর বসবে, দে আর, ধরা ইংলিশ ক্যাচ, এরপরে ভার্বের আইএনজি ক্যাচিং, এরপর মাছ ধরছে ফিশ বা ফিশেস, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরতেছে। ওকে, দে আর ক্যাচিং ফিশ, উল্লেখ নাই কয়টা ধরছে, তুমি চাইলে দিতে পারো এফ একটা ধরছে, অথবা দিতে পারো ফিশেস, অথবা তুমি ফিশ দাও, তারা মাছ ধরতেছে। এবার দেখো এটাকে দুই নাম্বার কি লিখবা, যে তারা মাছ ধরিতেছে না, তার মানে নেগেটিভ করবা, তারা মাছ ধরিতেছে না। এবার এটাকে ইংলিশ করবা সেম, দে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু বলছি ডু ডাজ ডি, আর এখানে দেখো অলরেডি অক্সিলারি দিয়ে আসছে, যদি অক্সিলারি দেয়া থাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় অন্য কোনো কিছু আনা দরকার নেই, এদের পর নট দিয়ে দিব আমরা, দে আর নট ক্যাচিং ফিশ। একদম ইজিলি তুমি করে ফেলবা কুইকলি। এরপর হচ্ছে নাম্বার 3, তোমার কাছে ছিল ইন্টারোগেটিভ করবা, সো প্রশ্ন করবা তারা কি নদীতে, তারা কি মাছ ধরিতেছে, তারা কি মাছ ধরিতেছে। আমি ডট ডট দিলাম, একটু বুঝে নিও, তারা কি ডট মানে মাছ ধরিতেছে, আমার এটার এবার ইংলিশ করবা প্রশ্ন। কিভাবে করবো আমরা, তুমি শুধু এই যে জারটা আছে আরটাকে আগে নিয়ে আসবা, কি লিখবা, আর দে ক্যাচিং ফিশ। এরপরে 4 নাম্বার কি লিখবা, তারা কি নদীতে মাছ ধরিতেছে না, ইংলিশ করে ফেলবো, আর দে নট ক্যাচিং ফিশ ইন দা রিভার। তার মানে দেখো এভাবে একটি বাক্যকে তুমি চারটি বাক্যে রূপান্তরিত করতে পারলাম। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে যারা শিখছো সেখানে চারটা, আবার এখানে কন্টিনিউয়াস চারটা, তার মানে একটা বাক্যকে আবার 8টায় রূপান্তরিত করব। কিভাবে করবা একটু আমরা জেনে নিই। ধরো আমি যদি বলি যে সে আমাকে পড়াচ্ছেন, সাপোজ সে আমাকে পড়াচ্ছেন বা পড়াইতেছেন, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াসটাকে তুমি চারটা বানাবো। এটাকে আবার যদি তুমি বলো সে আমাকে পড়ায়,
এটাকে আবার তুমি 4টা বানাও, তার মানে হবে 8টা। সো এবার দেখো আমরা এখানে লিখছি তারা মাছ ধরিতেছে। আমি যদি এটাকে প্রেজেন্ট সিম্পল এনে বলবো কি তারা মাছ ধরে। এবার এটা ইংলিশ করবা দে ক্যাচ ফিশ। তারা মাছ ধরে না, দে ডু নট ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে, ডু দে ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরে না, ডোন্ট দে ক্যাচ ফিশ। 4টা হয়ে গেল। এবার কন্টিনিউয়াসে যাব। তারা মাছ ধরিতেছে, দে আর ক্যাচিং ফিশ। তারা মাছ ধরিতেছে না, দে আর নট ক্যাচিং ফিশ। তারা কি মাছ ধরতেছে, আর দে ক্যাচিং ফিশ। তারা কি মাছ ধরতেছে না, আর দে নট ক্যাচিং ফিশ। একটা বাক্যকে তুমি 8টা বাক্যে রূপান্তরিত করতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট 4টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস 4টা। সো তোমার কাজ হচ্ছে এইভাবে একটা বাক্য তৈরি করবা, সেক্ষেত্রে তুমি 8টা করবা। মানে যে কটা টেন্স শেখা যাবে সেক্ষেত্রে সেগুলোর বাক্য তুমি বেশি বেশি করে তৈরি করবে। ওকে, কন্টিনিউয়াস শেষ। এবার যাবো প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা আজকে প্রেজেন্ট টেন্সটা শিখেই ছাড়ব ইনশাআল্লাহ, একদম সোজা সহজ ভাষায়, সাবলীল ভাষায়। আমরা শর্টকাটে পড়ছি, আমাদের আরো একটু ডিপ আলোচনা ছিল, আমরা সেটা শিখছি না। এটা আমাদের একেবারে বিগিনার যারা বন্ধুরা আছো তাদের জন্য। এবার চলো আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছিলাম চলে, হয়, ঘটে। সেম কেস এখানে আমি শুধু লিখব বর্তমানে কোনো কাজ চলেছে, ঘটেছে, হয়েছে, এর বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অথবা আমরা অন্যভাবে করতে পারবো, সেটা হচ্ছে যে যে ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাট আমরা এটা বইয়ের ভাষা নিব না, আমরা নিব আমাদের একদম সহজ ভাষা। বলছি চলে, হয়, ঘটে, এই 3টি ভার্ব থেকে আমি 12 টেন্সে চলে যাব। সো আমরা চলে, হয়, ঘটে দিয়ে করব। সো সংজ্ঞাটা মনে রাখবো, বর্তমানে কোনো কাজ চলেছে, ঘটেছে বা হয়েছে, এর বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এবার আমরা চলে যাই চেনার নিয়ম, যে আমরা কিভাবে চিনব, চিনার নিয়ম। ওকে, চিনার নিয়ম। সো দেখো, বাংলা ক্রিয়ার শেষে এসো, এসি, এসে থাকে। ওকে, উল্লেখ থাকে। তার মানে দেখো চেনার নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে এসো, এসি, এসে উল্লেখ থাকবে। বাংলা ক্রিয়ার শেষে এসো, এসি, এসে উল্লেখ থাকবে। এটা হচ্ছে চেনার নিয়ম। এবার চলো আমরা লিখি গঠন প্রণালী। গঠন প্রণালী। সাবজেক্ট সব সময় আগে বসে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, ফলো করো। যে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজটা নিব, ওই যে সেম কেস, যখনই তুমি এর যুক্ত কোনো ভার্ব দেখবা সেটাই সিঙ্গুলার সাবজেক্টে যাবে। সো হ্যাজটা যাবে যে কোনো নাম, টিনা, মিনা, সিনা, রিতা, গীতার ক্ষেত্রে এবং হিসের ক্ষেত্রে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ দেবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ দেবে। এবার চলো আমরা এক্সাম্পলে চলে যাই। ওকে, আমরা এক্সাম্পলে চলে যাই। আমরা একদম শর্টকাটে পড়ছি, কিন্তু চেনার নিয়ম এসও, এসসি, এসে থাকবে এবং গঠন হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল দেখো, আমরা লিখছি একদম সহজ সহজ বাক্য লিখতে বলছি। ধরো আমি লিখলাম মা রান্না করেছে, মা রান্না করেছে, মা রান্না করেছে। ওকে, মা কি রান্না করেছে আমরা সেটা দেই, আমাদের এখানে অবজেক্ট মেনশন করিনি, কোনো প্রবলেম নেই। মা রান্না করেছে। ওকে, এবার ইংলিশ হচ্ছে মা। দেখো শুধু মাদার লিখবা না, তাহলে কাটা যাবে, লিখবা মাই মাদার। এখানে একটু মজার আলোচনা আছে। মা হচ্ছে হয় আমার মা, তার মা, যার মাই হোক না কেন, মাও সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন ডিটারমিনার ছাড়া বসতে পারে না। এই কারণে মা আছে শুধু, তুমি হয় মাই মাদার দিবা, না হয় হিজ মাদার দিবা, না হয় হার মাদার দিবা। সো লিখলাম মাই মাদার। এরপরে হচ্ছে সাবজেক্ট এর হ্যাভ অথবা হ্যাজ, এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সো তুমি নিবা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার অক্সিলারি হ্যাজ। এরপরে ভিতরি, এখানে রান্না করা ইংলিশ হচ্ছে কুক, আর কুকের ভিতরে হচ্ছে কুকড, সো ভিতরে হচ্ছে কুকড। ওকে, এরপর দেখো অবজেক্ট। আমার এই বাক্য অবজেক্ট নেই, সো আমার এখানে অবজেক্ট দেওয়ার দরকার নেই। যদি বলতাম ভাত রান্না করছে, তুমি দিতা কুকড রাইস। তার মানে মাই মাদার হ্যাজ কুকড, আমার মা রান্না করেছে। ওকে, আমরা আরেকটা एग्जांपल দিই। ধরো যদি বলতাম, তার মানে দেখো আমরা জেনেছি প্রেজেন্ট পারফেক্ট চেনার নিয়ম এসও, এসি, এসে
থাকবে এবং গঠন করেছি সাবজেক্ট হ্যাভেস ভিত্তিক অবজেক্ট। ধরো আমরা আরেকটি एग्जांपल যদি দেই, আমরা লিখলাম যে তারা নদীতে মাছ ধরেছে। ধরেছে, আচ্ছা এবার ফলো করো, এখানে ভার্ব কিন্তু ধরেছে। এবার তোমার কাজ হচ্ছে যে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট চেনার নিয়ম এসও এসি এসে থাকবে, এখানে কিন্তু ডাইরেক্ট এসও এসি নাই। যখন থাকবে না তখন সন্ধি বিচ্ছেদ করবে অথবা একটু টান দিবা, কন্ট্রিবিউশনটাকে একটু টান দিবা, গান ধরবা। ধরেছে, ধর যোগ এসে, তার মানে ধরেছে, যখন ধরেছে বলবো তখন কিন্তু এখানে এসে চলে আসে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার গঠন হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে তারা, এরপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। আমরা জানি সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ, সো দে প্লুরাল হ্যাভ নিব। এরপর হচ্ছে বিথ্রি হচ্ছে ধরা, মানে এখানে ভার্ব হচ্ছে ধরা, ধরা ইংলিশ ক্যাচ, আর ক্যাচের বিথ্রি হচ্ছে কট, সো বিথ্রি হচ্ছে কট, সি এ এন জি এস টি, কট। এরপরে কি ধরছে, অবজেক্ট হচ্ছে মাছ, ফিশ, যে দে হ্যাভ কট ফিশ। ওকে, এবার দেখো এই বাক্যটাকে তুমি চারটি বাক্য রূপান্তরিত করবা। কেমনে করবা? প্রথমে আছে পজিটিভ, তারা নদীতে মাছ ধরেছে, দে হ্যাভ কট ফিশ। এবার এটাকে নেগেটিভ লিখবা, তারা নদীতে মাছ ধরেনি বা ধরে নাই। মনে রাখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে নেগেটিভ করতে হলে নি বা নাই দিতে হবে। তারা নদীতে মাছ ধরে নাই, সো সেক্ষেত্রে কি করবা, দে হ্যাভ নট, শুধু এখানে অক্সিলারি ভার্ব দিয়ে আছে, সো হ্যাভ এর পরে একটা নট দিয়ে দেব, দে হ্যাভ নট কট ফিশ। এরপরে প্রশ্ন করবা, তারা কি নদীতে মাছ ধরেছে বা তারা কি মাছ ধরেছে। আচ্ছা এখানে যেহেতু নদীতে ছিল, সো তুমি এখানে একটু অ্যাড করে নিবা ইন দি রিভার। ওকে, ইন দা রিভার, এটা হচ্ছে এক্সটেনশন। এবার দেখো তারা কি নদীতে মাছ ধরেছে, সো কোশ্চেন করছো, শুধু হ্যাভটাকে আগে নিয়ে যাবা, হ্যাভ দে কট ফিশ ইন দা রিভার। এরপর হচ্ছে নাম্বার 4 নেগেটিভ ইন্টারভিউ, তারা কি নদীতে মাছ ধরেনি, সো সেম কেস, হ্যাভ দে নট কট ফিশ ইন দা রিভার। তার মানে দেখো একটি বাক্যকে তুমি চারটি বাক্য রূপান্তরিত করবে। যদি বলি যে শাকের স্যার আমাদের পড়িয়েছেন, শাকের স্যার হ্যাজ taught us English, শাকের স্যার আমাদের ইংরেজি পড়াননি, শাকের স্যার has not taught us English, শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়িয়েছে, has শাকের স্যার taught us English, শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়াননি, hasn't শাকের স্যার taught us English। একটা বাক্যকে তুমি চারটা বাক্যে রূপ দিয়ে দিলে। এবার দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট করছি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট একটা বাক্যকে চারটা হবে, কন্টিনিউয়াসে চারটা হবে, পারফেক্টে চারটা হবে, তার মানে একটি সেন্টেন্সকে তুমি ইতোমধ্যে 12টি টেন্সে রূপান্তরিত করে ফেলছো। এবার চলো আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সো আমরা পরেরটা শিখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একেবারে সহজ, সো তুমি মনে রেখো সকল কন্টিনিউয়াসই পারফেক্ট কন্টিনিউয়াস, একদম সহজ ভাষায় মনে রাখবা, সকল কন্টিনিউয়াসই পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটু ডিফারেন্স আছে বাট সংজ্ঞাটা সেম। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা ছিল বর্তমানে কোনো কাজ চলিতেছে, ঘটিতেছে, হইতেছে। চেনার নিয়ম ছিল তেসি, তেসো, তেসে। এখানেও সেম সেটাই থাকবে, তেসি, তেসো, তেসে। ওকে, শুধু একটু ডিফারেন্স আছে, ওটাই আমরা জানবো। তাহলে সংজ্ঞাটা লিখতে পারো যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলিতেছে, ঘটিতেছে, হইতেছে, তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার দেখো চেনার নিয়ম। আমরা চেনার নিয়মটা লিখি, যেটা আমাদের বেশি দরকার। চেনার নিয়ম আর গঠন, এটা আমাকে খুব মনে রাখতে হবে, চেনার নিয়ম। ওকে, আমরা দেখো বলছি চিনবো কিভাবে, সকল কন্টিনিউয়াস কে বলেছি পারফেক্ট কন্টিনিউয়াস, সো শুধু লিখবা দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। দেখতে, এখানে যেহেতু অনেকেই হয়তো ক্লাসটি ফুল নাও দেখতে পারো, সেই কারণে আমি লিখেই দিচ্ছি যে চেনার নিয়ম বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসি, তেসো, তেসে উল্লেখ থাকে, তেসে থাকে। ওকে,
তার মানে দেখো যে চেনা নিয়ম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল তেসি তেসো তেসে, পারফেক্ট কন্টিনিউয়াস ও সেম তেসি তেসো তেসে, কারণ বলছি সকল কন্টিনিউয়াসই পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, শুধু একটু ডিফারেন্স, তার মানে শুধুমাত্র কি ডিফারেন্স সেটা একটু লিখি, যে শুধুমাত্র বাক্যে অতিরিক্ত যে জিনিসটা থাকে, যে শুধুমাত্র বাক্যে ধরে বা যাবত, ধরে বা যাবত অথবা হতে উল্লেখ থাকে, হতে বা হইতে, হইতে উল্লেখ থাকে। ওকে, এই হচ্ছে হলো ডিফারেন্স। তোমার উল্লেখ থাকে, দেখো একেবারে ইজি, কিন্তু বাংলার ক্রিয়া শেষে তেসি তেসো তেসে এটাই উল্লেখ থাকে, শুধু বাক্যে ধরে যাব হইতে হতে উল্লেখ থাকে, এইটুকু ডিফারেন্স। হতে হইতে একই জিনিস, ধরে বা যাব তো একই জিনিস। এই হলো আমার কাজ। সো একটু মনে রেখো, এই ধরে যাব যদি কখনো বোঝায় সেক্ষেত্রে ফর নিতে হয়, আর এই হইতে হতে বোঝালে সিন্স নিতে হয়। এটুকু একটু মনে রাখবো, যে ধরে যাব বোঝালে ফর, আর হইতে হতে থাকলে সিন্স। ওকে, চেনার নিয়ম তাহলে কি, তেসি তেসো তেসে শুধুমাত্র ধরে যাব বা হইতে হতে অতিরিক্ত জিনিস থাকে। এবার চলো যাই গঠন প্রণালী, চলে যায় গঠন। ওকে, একদম সহজ, কিন্তু কন্টিনিউয়াস টেন্স বাংলা চেনা যা, পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা চেনা সেম এক। এবার চলে যায় গঠন প্রণালী। ওকে, গঠন বলছি সবার ক্ষেত্রে সাবজেক্ট আগে, সো লিখি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর বলছিলাম অতিরিক্ত কি থাকবে, ফর অথবা সিন্স। ওকে, প্লাস এক্সটেনশন, এক্সটেনশন মানে বাক্যার্থ। তার মানে দেখো কি থাকবে, যে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব আইএনজি, এরপর অবজেক্ট, এরপরে ফর সিন্স এর পরে অতিরিক্ত এক্সটেনশন, হ্যাভ অবলিক হ্যাজ বিন, তার মানে হ্যাভ এর পরেও বিন, হ্যাজ এর পরেও বিন। চলো আমরা এক্সাম্পলে যাই। ধরো আমি যদি বলতাম যে আমি আমি 2 ঘন্টা যাবত পড়াচ্ছি বা পড়াইতেছি, আমি 2 ঘন্টা যাবত পড়াইতেছি, অন্তস্থ দেই, হ্যাঁ, যে আমি 2 ঘন্টা যাবত পড়াইতেছি বা শেখাচ্ছি, যেটা দেই। ওকে, এবার দেখো ইংলিশ যদি করি, এখানে ভার্ব হচ্ছে পড়াইতেছি। দেখো বাংলা চেনা নিয়ম কিন্তু তেসিয়াস, আমরা জানি তেসি কথাটা থাকবে। ওকে, এছাড়া দেখো আমরা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনা নিয়ম তেসি থাকবে, শুধু পারফেক্ট কন্টিনিউয়াস একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যাবত। সো এখানে কিন্তু দেখো যাবত আছে, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যাবতটা যদি না থাকতো সেক্ষেত্রে এটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো চলো আমরা এবার ইংলিশ করি। প্রথমে সাবজেক্ট হচ্ছে আমি আই, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আমরা জানি এর যুক্ত যেটা আছে সেটা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যাবে, বাকি ক্ষেত্রে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে যাবে প্লুরাল। তার মানে আই এর পরে হ্যাভ যাবে, আই হ্যাভ বিন। ওকে, এরপর হচ্ছে ভার্ব হচ্ছে কে, পড়ানো, মানে পড়ায় মানে টিচ, শেখানো, টিচ। এরপর বলছে আইএনজি, টিচের সাথে আইএনজি, টিচিং। আচ্ছা, এরপর অবজেক্ট হচ্ছে কি পড়ায়। দেখো এখানে কিন্তু অবজেক্টটা নাই, ইংলিশ পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছে, এরকম কিছু দেয়া নাই, তেমন অবজেক্ট দেয়া নাই। ওকে, ফাইন। এরপর হচ্ছে ফর অথবা সিন্স। দেখো আমরা বলছি যদি যাবত বোঝায় সেক্ষেত্রে ফর বস, সো লিখো ফর। এরপর অতিরিক্ত অংশ হচ্ছে 2 ঘন্টা, সো লিখে দেই 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আর যদি হইতে বলতো সেক্ষেত্রে আমরা সিন্স নিতাম। তার মানে হলো I have been teaching for 2 hours. তাহলে আমি যদি বলতাম যে টিনা টিনা 10 মিনিট যাবত ভাত খাচ্ছে, অথবা টিনা 10 মিনিট ধরে ভাত খাইতেছে, সেম কেস তেসে আছে এবং টাইমটা উল্লেখ আছে এখানে যাবত বা ধরে। সো কি লিখতা তুমি, টিনা has been eating rice for 10 minutes। তাহলে যদি বলতাম যে তারা আকাশে 2 ঘন্টা ধরে ঘুরে উড়াচ্ছে বা উড়াইতেছে, তুমি লিখতা দে হ্যাভ বিন ফ্লাইং এ কাইট ইন দ্য স্কাই ফর 2 আওয়ার্স। যদি বলতাম 10 ঘন্টা ফর 10 আওয়ার্স, যদি বলতাম 5 মিনিট ফর 5 মিনিটস, সেভাবে। এবার দেখো একটি বাক্যকে 4টা কেমনে রূপান্তরিত করব, যেহেতু আমরা পিছনের ক্লাসগুলো অলরেডি করে ফেলছি, সো আমরা ইজিলি বুঝবো। এই বাক্যটাকে এবার আমরা 4টি বাক্যে রূপ দেব। কিভাবে, আমি 2 ঘন্টা যাবত পড়াইতেছি, এটা হচ্ছে হলো অ্যাফার্মেটিভ, তার পজিটিভ আছে। এরপর এটা নেগেটিভ করব, আমি 2 ঘন্টা যাবত পড়াইতেছি না, I have not been teaching for 2 hours।
কোশ্চেন করবা আমি কি 2 ঘন্টা যাবত পড়াই দিছি, হ্যাভ আই বিন টিচিং ফর 2 আওয়ার্স। এবার নেগেটিভ আমি কি 2 ঘন্টা যাবত পড়াই দিছি না, হ্যাভ আই নট বিন টিচিং ফর 2 আওয়ার্স। একটা বাক্য হলো চারটা। এবার দেখ আমরা 4টি টেন্স এখানে পড়ছি, এবার একটি বাক্য বলবো সেটাকে আমরা 16টি বাক্যে রূপান্তরিত করব। সো এইভাবে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, যে তোমার স্কিলটা অনেক বাড়বে। সাপোজ কিভাবে, ধরো আমি বললাম যে আমি টেলিভিশন দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট আই ওয়াচ টিভি। আমি টেলিভিশন দেখি না, আই ডু নট ওয়াচ টিভি। আমি কি টেলিভিশন দেখি, ডু আই ওয়াচ টিভি। আমি কি টেলিভিশন দেখি না, ডু আই নট ওয়াচ টিভি। এবার কন্টিনিউয়াসে চলে যাও, আমি টিভি দেখিতেছি, আই এম ওয়াচিং টিভি। আমি টিভি দেখতেছি না, আই এম নট ওয়াচিং টিভি। আমি কি টিভি দেখতেছি, am I watching টিভি। আমি কি টিভি দেখতেছি না, am I not watching টিভি। কন্টিনিউয়াসে চারটা হলো। এবার পারফেক্টে যাব, আমি টেলিভিশন দেখেছি, I have watched টিভি। আমি টিভি দেখি নাই, I have not watched টিভি। আমি কি টিভি দেখেছি, have I watched টিভি। আমি কি টিভি দেখি নাই, have I not watched টিভি। এবার পারফেক্ট কন্টিনিউয়াসে চারটা করব, আমি 1 ঘন্টা ধরে টিভি দেখিতেছি, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, আই হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে টিভি দেখতেছি, হ্যাভ আই বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, হ্যাভ আই নট বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। সেবার দেখো একটি বাক্যকে আমি 16টি বাক্যে রূপান্তরিত করলাম। সো আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়লাম। সো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, এরপরে আমি যে প্রক্রিয়ায় তোমাকে বাক্য তৈরি করতে বলেছি তোমরা এভাবে প্র্যাকটিস করো। আশা করি তুমি ইনশাআল্লাহ সেরা হয়ে যাবে। আর অবশ্যই শাকির স্যারের আরো মজার ক্লাস পাওয়ার জন্য শাকিরস লার্নিং বোর্ড আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। শাকিরস লার্নিং বোর্ড আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবা। এবং রুহুল আমিন শাকির হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, অবশ্যই তোমরা আমার ফেসবুক আইডিতে যোগ দিয়ে সাথে থাকবা। আশা করি অন্যান্য প্ল্যাটফর্ম তোমাকে যা দিচ্ছে তার অনেক বেশি গুণে তুমি আমার এখান থেকে পাবা। So this will be for the day. Until then, Allah Hafiz. And again, I will humble request all of my audiences, please subscribe my YouTube channel and follow my Facebook page and Facebook ID or account. Thank you so much for being with me. Allah Hafiz. Assalamu alaikum.